রঘুনন্দনপুর গ্রামের গরিব এক চাষির মেয়ে সুরভি। সুরভিকে তার বাবা খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। জামাইয়ের বয়স ঠিকঠাক হলে সে কাজকর্মে একেবারেই অকর্মণ্য ছিল। কোনো কামকাজ কিছুই করতো না, শুধু ঘরে বসে থাকতো আর ঘুমাতো। একদিন, কি গো, আর কত ঘুমাবে? সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটছে তোমার। আর মা তো আমায় প্রতিনিয়ত খোঁটা দিয়েই যাচ্ছে তোমার জন্য। দূর, ঘুমাতে দাও তো আমায়। এত চেঁচামেচি করো না গিন্নি কানের কাছে। আমি তো সাধেই শুধু চেঁচামেচি করি, তাই না? তুমিও কোনো কাজকর্ম করো না। তুমি যদি আজ কোনো কাজকর্ম করতে, তাহলে এত কথা শুনতে হতো না আমায়। কি কাজ করব বলো তো গিন্নি? কোনো কাজই তো করতে মন চায় না। আচ্ছা, চিন্তা করো না, একদিন না একদিন কাজকর্ম ঠিকই করব। তোমার শুধু ঘুম আর ঘুম, কাজের কি অভাব আছে? খেতে চাষবাসও তো করতে পারো না কি? না, তাও তুমি করতে পারবে না। কি গো বৌমা, এখনো যে এখানে দাঁড়িয়ে আছো? বেলা যে হচ্ছে, তার খোঁজ আছে কি তোমার? রান্না বান্না করবে নাকি না তোমার মা এসে রান্না করে দিয়ে যাবে, বলো? এভাবে বলেন কেন মা? যাচ্ছি তো। কতটুকু সময় আর কাজ না করে থাকি বলুন? বিয়ে হওয়ার পর থেকেই তো কাজ করছি, একটুও কি শান্তিতে বসে আছি নাকি? তুই তো ভালোই মুখে মুখে তর্ক শিখেছিস দেখছি। অলক্ষী একটা জুটেওছে আমার সংসারে। পারলি না কেন তোর জামাইকে দিয়ে কাজকর্ম করাতে? টাকা দেবো আমি, সংসারের যোগান দেবো আমি, আর মহারানীকে কিনা কিছু বললে গায়ে ফসকা পড়ে যাবে। যত সব। তো আন না, খরচাপাতি তোর বাপের বাড়ি থেকে আন, তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া না। কে বারণ করেছে তোকে? আরে মা, তুমি এইভাবে কথা শোনাচ্ছ কেন? আমি কাজ করি না বলে তুমি সুরভিকে এইভাবে কথা শোনাতে পারো না। চুপ কর বেয়াদব। এত বড় হয়েছিস, কিন্তু এখনো পর্যন্ত বাবার হোটেলে বসে বসে দিব্যি খাচ্ছিস। যদি তোর লজ্জা শরম থাকতো, তাহলে মুচি নাপিতের কাজ করেও 2 টাকা রোজগার করতিস। 2 টাকা রোজগার করার মুরদ নেই, আর আমার মুখে মুখে বউকে তোল্লাই দিচ্ছি। যত সব কপালে জুটে উঠছে আমার। এই বলে সুরভির শাশুড়ি সেখান থেকে চলে যায়। হ্যাঁ গো, শুনছো? আমাদের বাড়ির কয়েকটা মুরগি রোজই ডিম দিচ্ছে। আমি কিছু মুরগির ডিম মেয়ের জন্য আলাদা করে রেখেছি। তুমি একবার মেয়ের বাড়িতে গিয়ে ডিমগুলো দিয়ে আসো। শুনলাম মেয়েটার শরীর কদিন ধরেই নাকি ভালো নেই। খুব চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। মেয়েটার শরীর ভালো থাকবে কি করে বলো? সারাদিন শ্বশুর বাড়িতে এত খাটাখাটনি করলে কার শরীর ভালো থাকে? তার উপর জামাই বাবাজি তো কোনো কাজকর্মই করে না। হ্যাঁ, জামাইটা অকর্মণ্য বলেই তো মেয়েটার যত্ন নেওয়া তো দূরের কথা, উল্টে শাশুড়ির ঝাড়ঝাঁটা খেয়ে শুনেই দিন কাটছে। যদি সে অন্তত চাষবাস করার মতো কোনো কাজ করত, তাহলে মেয়েটা দুটো ভালো খেতে পেত, সুস্থও থাকতে পারতো। তুমি যা বলছো তা ঠিক সুরভির মা, কিন্তু তোমার জামাই তো এত অপদার্থ হবে তা আমি বুঝতে পারিনি। মেয়েটা যে কি কষ্টে আছে! এই বিয়ের পর যতবার ওর বাড়ি গিয়েছি, একবার ওর মুখে হাসি দেখেনি। শাশুড়ির কথা শুনতে শুনতে মেয়েটার মনই ভেঙে গেছে। আর যদি জামাই বাবাজি অন্তত একটা কাজ করতো, তাহলে মেয়েটার শাশুড়ি এতটা কথা শোনাতে পারতো না, আর মেয়েটাও একটু শান্তি পেত। কিন্তু এখন তো সুরভিকে উঠতে বসতে শুধুই কথা শুনতে হয়। তোমায় আমি কতবার বলেছিলাম মেয়েটার বয়স কম, আর একটু বড় হতে দাও, তারপর বিয়ে দেব। কিন্তু না, তোমার তাড়াহুড়োতেই তো মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হলো। তুমি তুমি কি আমার দোষ দিচ্ছ? সমাজের কথা না শুনে কি উপায় ছিল? তুমি কি জানো না, মেয়েরা একটু বড় হলেই আশেপাশের লোকেরা নিন্দে মন্দ শুরু করে। মেয়ের কপালে কলঙ্ক লাগার আগে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়াই তো বাবা মার কর্তব্য। কিন্তু কে জানতো আমাদের মেয়েটার কপালে এমন অমানবিক পরিস্থিতি লেখা ছিল? তা ঠিক,
কিন্তু আমি বলে দিচ্ছি, এর পরের বার মেয়ের বাড়িতে গিয়ে যদি দেখি মেয়েটা সত্যি খুব কষ্টে আছে, তাহলে সোজা মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসবো, আর একদিন ওকে ওখানে থাকতে দেব না। ঠিক বলেছ, মেয়ের কষ্ট যে আর সহ্য করা যায় না। আমাদের কোনো দোষ ছিল না, আমরা শুধু সমাজের কথাই ভেবেছি। কিন্তু মেয়েটার জীবন যে এভাবে কঠিন হয়ে যাবে তা ভাবিনি। এবার যদি ওকে ওর শাশুড়ি একটুও কষ্ট দেয়, আমি ওকে নিয়ে চলে আসব। এই কথাগুলো বলার সময় রূপালীর গলা ভারী হয়ে আসছিল। সুরভির বাবা চুপচাপ বসে রইলেন, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়ের সুখের কথা ভাবতে ভাবতে একটা অদৃশ্য বোঝা যেন তাদের দুজনের বুকের উপর চেপে বসেছে। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। সুরভি দিনের পর দিন শাশুড়ির কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে উঠলেও শরীরের ওপর কাজের চাপ বাড়ছিল। একদিন সকালে, কি হলো রে মুখপুরি, আজ এত বেলা হয়ে গেল, রান্না শেষ হলো না? সকাল থেকে কোথায় কি করছিলি শুনি? এই তো মা, রান্না প্রায় শেষ হয়ে গেছে। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, তাই একটু দেরি হয়ে গেছে। আপনি কষ্ট করে রান্নাঘরে এসেছেন কেন? আপনি আপনার ঘরে যান, আমি খাবার বেড়ে এক্ষুনি নিয়ে আসছি। আমি কখন কোথায় যাব, কি করব, সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? মুখে তো দেখছি দিব্যি খই ফুটছে। কিসের জোরে এত খই ফুটছে শুনি? বাপের বাড়িতে এমন কি রাজার হাল ছিল না তোর স্বামীর কোনো আয় রোজগার আছে? মুখ খুললে তো কথা ঝরে, তা এমন সাহস পেলি কোথা থেকে? হ্যাঁ, বাপের বাড়ির অবস্থা রাজার হালের মতো নয়, আর স্বামীর আয় রোজগারও একদম নয়, এটা আমি জানি। আপনিও আমাকে অনেকবারই বুঝিয়ে দিয়েছেন, আমি সেটাও মেনে নিয়েছি। তাই তো মুখ বুঝে এই সংসারের সব কাজ করে যাই, আপনাদের কথাও চুপচাপ শুনি। কিন্তু তারপরেও কেন আপনি আমাকে প্রতিদিন কথা শুনিয়ে যান বলুন তো মা? আমারও তো মন আছে। আপনার প্রতিদিনের এই একই কথা শুনতে ভালো লাগে না। তার উপর শরীরটাও ভালো নেই, জ্বর জ্বর ভাব। একটু তো রেহাই দিন। তবে রে মুখপুরি, যত বড় মুখ নয় তত বড় কথা। এ কথা বলেই সুরভির শাশুড়ি রাগে সুরভির কান ধরে টানাটানি শুরু করে। কান টানতে টানতে তাকে রান্নাঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। সুরভির স্বামী সবটা চুপচাপ দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। এমন সময় সুরভির বাবা মা তাকে দেখতে তাদের বাড়িতে আসেন। এ কি করছেন? ছেড়ে দিন আমার মেয়েকে, ও তো মরে যাবে। ভালোই হলো আপনারা এসেছেন। এই নিন, আপনার বেহায়া মেয়েকে নিয়ে যান। আজকে এই মেয়েকে আর আমি এখানে রাখবো না। আপনারা না এলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বেরি করে দিতাম। না বেয়ান, আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমরা নিজেরাই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর আজকের পর আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আপনার ওই অকর্মণ্য ছেলের সঙ্গে আমার মেয়েকে আর থাকতে দেব না। সুরভি চোখে জল নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলো। মা মেয়ের চোখের সেই নীরব ভাষা যেন অনেক কথাই বলে দিল। এরপর সুরভির বাবা মা তাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে গেলেন, আর জল্লাদ শাশুড়ির বাড়ি থেকে মুক্তি পেল সুরভি। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। সুরভি তার বাবার বাড়িতে থেকে নিজের জীবনের শান্তি খুঁজতে চেষ্টা করছিল। এমন সময় একদিন সকালবেলায় বাড়ির দরজায় এসে হাজির হয় সুরভির স্বামী রতন। এ কি গো, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আমার কোনো কাজকর্ম করার মুরদ নেই বলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বউ, এখন আমি কোথায় যাব? তোমার তো তাও বাপের বাড়ি আছে, কিন্তু আমার আর কোথাও ঠাঁই নেই। এসব কথা এখানে বলতে এসেছো কেন? কাজ করার মুরদ নেই, তখন এখানে তোমার কোনো জায়গাও নেই। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখন কি চাও? বাবা, ওকে একটা বার সুযোগ দাও না। একটা সুযোগ পেয়ে যদি ও
ও কিছু করে দেখাতে না পারে, তখন তোমরা যা বলবে আমি সেটাই মেনে নেব। একটা সংসার ভাঙার ইচ্ছে আমাদের নেই, ঠিক আছে, তোর কথাই মানলাম। সুরভির বাবা মা অনেক ভেবে তাদের সিদ্ধান্ত মেনে নিলেন। সুরভি মনে মনে আশা করল এই সুযোগটা হয়তো রতনের জীবনে পরিবর্তন আনতে পারবে। পরদিন সকালে রতন তার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে কিভাবে সেই টাকা কাজে লাগাবে তা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। বাবা, আমি বলি কি, একটা কাজ করো। আমাদের বাড়ির পালা কিছু মুরগি আছে, এগুলো রোজ ডিম পাড়ে। তুমি এখান থেকে কয়েকটা মুরগি নাও, আর বাজার থেকে কিছু ডিম পাড়া মুরগি কিনে নিয়ে এসে এই ব্যবসা শুরু করো। ডিম আর মুরগি বিক্রি করে ভালো আয় করতে পারবে। কথাটা আপনি খুবই ভালো বলেছেন মা। ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে আরও কিছু ডিম পাড়া মুরগি কিনে নিয়ে আসি। এরপর রতন বাজার থেকে বেশ কয়েকটি ডিম পাড়া মুরগি কিনে নিয়ে আসে। তার শাশুড়ি মা মুরগিগুলো পালার জন্য ঘরের পাশে একটা জায়গা তৈরি করে। সেখানেই রতন মন দিয়ে মুরগিগুলো পালতে শুরু করে। সপ্তাহখানেক পরে রতনের হাড় ভাঙা খাটুনি বিফলে যায় না। প্রতিদিন সে মুরগিগুলো থেকে ডিম পেতে থাকে এবং বাজারে নিয়ে বিক্রি করে। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে। মুরগির সংখ্যা যেমন বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে তার আয়ও। রতনের এই রকম পরিবর্তন দেখে সুরভির পরিবারও অনেকটা খুশি হয়। বাবা, এই নিন, আপনি আমার ব্যবসার শুরুতে যে টাকাটা দিয়েছিলেন, আজ আমি সেই টাকা ফেরত দিতে পারলাম। আপনার আশীর্বাদ ছিল বলে এটা সম্ভব হয়েছে। এখন আশীর্বাদ করুন আমি যেন এই মুরগির ব্যবসাটা আরও বড় করতে পারি। বাবা, তোমার এই প্রয়াস দেখে আমি সত্যি খুশি হয়েছি। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এই ব্যবসা যেন আরো উন্নতি করে সেটাই কামনা করি। তুমি পরিশ্রম করে দেখিয়েছো যে কিছু করার ইচ্ছে থাকলে সবই সম্ভব। সুরভি দরজার কাছে দাঁড়িয়ে রতনের দিকে তাকিয়ে মৃদু হাসে। ওগো, তুমি এখন নিজের পরিশ্রমে রোজগার করছো। আমাদের সংসার এখন তোমার আয়ের উপর দাঁড়িয়ে। চলো আমরা আমাদের পুরনো বাড়িতে ফিরে যাই, তোমার বাবা মার কাছেও ফিরে যাই। সুরভি, তুমি এটা কি বলছো? সেই বাড়িতে যেখানে তোমাকে এত অবিচার অপমান সহ্য করতে হয়েছে, তুমি আবার সেখানে ফিরতে চাও? তখন তো আমাদের কিছুই ছিল না, আমরা নিরুপায় ছিলাম। এখন তুমি নিজে রোজগার করছো, আমাদের অবস্থা বদলেছে। এখন নিশ্চয়ই এমন পরিস্থিতি হবে না। সংসার মানে মিলেমিশে থাকা, সম্পর্কগুলো জোড়া লাগানো। না সুরভি, তুমি ফিরে যেতে চাইলেও আমি সেখানে ফিরতে পারবো না। যে মা নিজের ছেলেকে আয় রোজগার করতে না পারার জন্য বাড়ি থেকে বের করে দেয়, তার কাছে আমি ফিরতে চাই না। আমি এখানেই থাকবো, যেখানে আমাদের সম্মান আছে, শান্তি আছে। এইভাবে কয়েক মাস কেটে যায়। এরপর একদিন সুরভির শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে আসেন। বাবা রতন, বৌমা কোথায়? আমি তোদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন মা, এখন তোমার ছেলে আয় রোজগার করছে বলে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছো? যখন আমি রোজগার করতাম না তখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আমাকে তাড়িয়ে দিয়েছো মানলাম, কিন্তু আমার বউকে আমার জন্য হাড় ভাঙা খাটুনি খাটিয়েছো। এখন আমি তোমাদের সাথে কখনোই ফিরে যাব না। আহ, জামাই বাবাজি, তুমি এভাবে কেন বলছো? উনি তোমার মা হয়, ওনাকে সম্মান করে কথা বলো। মা, সত্যি আপনি আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আর আমরা অবশ্যই বাড়িতে ফিরে যাব মা। এরপর রতন আর সুরভি তাদের বাড়িতে ফিরে যায়। তারপর থেকে রতন তাদের বাড়িতে মুরগির ব্যবসা শুরু করে। যাক, শেষমেশ জামাইয়ের অকর্মণ্য নাম ঘুচল মুরগি ব্যবসা করে। তা যা ঠিক বলেছ, অকর্মণ্য জামাই থেকে মুরগি ব্যবসায়ী জামাই ঢের ভালো।